আমার খুব জোরে ক্ষুধা লাগছে। আমি সকাল থেকেই কিছু খাইনি। মাও জঙ্গলে কাঠ আনতে গেছে। এখন কি করব? চল একটা কাজ করি, মাসির বাড়ি যাই। মাসি নিশ্চয়ই আমাকে কিছু না কিছু খেতে দেবে। আর তুই একটা কাজ কর, এখানেই থাক, কারণ মাসি তোকে পছন্দ করে না, তোকে দেখে রাগ করবে। চম্পা বাড়ি থেকে বের হয়ে পরে সুধার বাড়িতে যাওয়ার জন্য। আসলো আমার ভিখারিন বোনের মেয়ে, নিশ্চয়ই কিছু চাইতে এসেছে। আজ তো এর হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাব। মাসি, মাসি, আমার খুব খুব ক্ষুধা লেগেছে, একটু খেতে দাও না। মা কাঠ আনতে জঙ্গলে গেছে, ততক্ষণ আমি তোমার বাড়িতে কিছু খেয়ে নিই। হ্যাঁ রে, দাঁড়া, আমি এখনই তোর জন্য লাড্ডু নিয়ে আসছি। কি লাড্ডু? খুব ভালো, আমি অনেক দিন লাড্ডু খাই না। ভালো করে লাড্ডু দিও, আর অনেকগুলো দিও। সুধা রাগ করে বাড়ির ভিতরে যায় এবং লাড্ডু এনে চম্পাকে দেয়। নে, আর সব খেয়ে ফেলবি, একটাও রেখে দিবি না। চম্পা লাড্ডু খেতে যাবে, ঠিক তখনই গরুটি দৌড়ে এসে লাড্ডু নিচে ফেলে দেয়। এ তুমি কি করলে? মাসি আমাকে ভালোবেসে লাড্ডু দিয়েছিল, তুমি সব নষ্ট করে দিলে। তুমি খুব খারাপ হয়েছো মতি। তুমি আমার কথা শোনো না, আমি মাকে তোমার অভিযোগ করে দেব। এই গরুটি তো আমার পুরো খেলাটাই নষ্ট করে দিল। যদি এটা খেয়ে ফেলতো তাহলে চিরতরে মরে যেত, কিন্তু এই গরুটা এসে সব বরবাদ করে দিল। মাসি, আমাকে মাফ করে দিও। আর মতিও ভুল করে ফেলেছিল, হয়তো ওর খেতে ইচ্ছে হয়েছিল, সেই জন্যই খেতে যাওয়ার জন্য দৌড়ে এসে লাড্ডুটি ফেলে দিল। মতিকে মাফ করে দিও। তারপর মতি চম্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আজ তো বেঁচে গেল, কিন্তু পরের বার এলে আমার হাত থেকে বাঁচবে না। কি হয়েছে বন্ধু, তুই এত রাগ করছিস কেন? আমি তো শুধু খেতে গিয়েছিলাম, আর তুই মাসির এত দামি লাড্ডু ফেলে দিলি, এটা ঠিক করিসনি। কি হলো মা, তুমি কোথায় গিয়েছিলে? দেখো, আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে এসেছি। এখন তোমার জন্য গরম গরম রুটি বানিয়ে দিই, তারপর খেয়ে নিও। এখানে বসো। মা, সবার তো বাবা আছে, আর আমার বাবা কেন নেই? আমিও বাবার সঙ্গে ঘুরতে চাইতাম, লাড্ডু খেতে চাইতাম, বাবার সঙ্গে মেলায় যেতে চাইতাম। আমার বাবা কবে আসবে মা? রিভা কাঁদতে শুরু করে। মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তো শুধু বাবার কথা জিজ্ঞেস করছিলাম, তিনি কোথায়? মেয়ে, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই। তুমি জন্মানোর সাথেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আমাকে মাফ করে দিও। আমি চাইলেও তোমার বাবার অভাব পূরণ করতে পারছি না, আর তোমাকে ঠিকমতো ভালো জীবনও দিতে পারছি না। আচ্ছা মা, কেঁদো না, আমি আর কখনো বাবার কথা জিজ্ঞেস করব না। তুই কোথায় গিয়েছিলি? চম্পা আর মতি এদিকে কোন দিক থেকে আসছিস? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই জানিস, এই পাড়ায় একলা মহিলার বাচ্চা দেরি করলে ভয় লাগে।
মা, ভয় পাবার কিচ্ছু নেই। আমি তো শুধু মাসির বাড়ি গিয়েছিলাম, আর মতি আমার পিছনে পিছনে সেখানেও চলে আসে এবং আমাকে কিছু খেতেই দেয়নি। মাঝে মাঝে ভাবি, এটা পশু নাকি আমার ছায়া। চম্পা, আমার মেয়ে, তুই আর সেখানে যাস না। কেন মা? মাসি তো তোমারই বোন। বোনেদের মধ্যে কি এখন আর সেই সম্পর্ক নেই? হ্যাঁ, সে আমার বোন। আজ আমাদের দুজনের মধ্যে শুধু রক্তের সম্পর্ক নেই, আমিরই গরিবীর দেয়াল দাঁড়িয়ে গেছে। সে ধনী ঘরের বউ, আর আমি শুধু এক গরিব বিধবা। আমার দারিদ্র্য সে সহ্য করতে পারে না। তার বাড়ির ওই জাঁকজমকের মাঝে আমার ছায়াটাও সে পছন্দ করে না। তাই আমার মেয়ে, তুই সেখানে যাস না। মা মিথ্যে বলছে। মাসি তো আমাকে খুব ভালোবাসে। যখনই আমি সেখানে যাই, কিছু না কিছু খেতে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। বুঝি না মা আমাকে এত অপছন্দ করে কেন। কয়েক দিন কেটে যায়। মতি সবসময় চম্পার পাহারা দেয়। এই মতি না সব সময় আমার পেছনে পড়ে থাকে। আমি কেমন করে মাসির কাছে যাব? আজও নিশ্চয়ই মাসি কিছু ভালো বানিয়েছে, আর এখানে শুধু রুটির সঙ্গে ডাল। মাসির বাড়িতে তো মজার সব রান্না হয়। আজ কিছু হোক বা না হোক, আমি মাসির বাড়ি যাবই। চম্পা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে সুধার বাড়িতে পৌঁছে যায়। আসলি তুই? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। আজ দেরি করে ফেললি চম্পা। মাসি, ওই মতি আমাকে আসতে দিচ্ছিল না। কেমন করে যেন ওর হাত থেকে বাঁচিয়ে এসেছি। এবার তোকে চিরতরে মুক্তি পেতে দেব চম্পা, কারণ আমার গরিবী আর গরিব মানুষদের প্রতি ঘৃণা আছে। দাঁড়া, এক্ষুনি তোর জন্য ভালো কিছু আনছি। সুধা ভেতরে গিয়ে লাড্ডুতে বিষ মিশিয়ে নিয়ে আসে। সেদিন তো মতি বাঁচিয়ে দিয়েছিল, আজ আর বাঁচবে না। আজ এই লাড্ডুই হবে তোর জীবনের শেষ স্বাদ। সে বাইরে আসে, কিন্তু চম্পা সেখানে নেই। এখন তো এখানেই ছিল, কোথায় গেল? কি হয়েছে মতি? আমাকে মাসির কাছে যেতে দিস না কেন? সে আমাকে কত ভালোবাসে, আমার জন্য লাড্ডুও এনেছিল। তুই এমন কেন করিস? তুই তো আমার বন্ধু, তাই না? তারপর সেখানে শেঠজি চলে আসে। শেঠজি, আপনি এখানে কি করে? তোর যে স্বামী আমার কাছ থেকে ধার নিয়ে পালিয়ে গেছে, সে কি আর ফিরে আসবে? দেখ রিমা, আমি অনেক মাস ধরে চুপ আছি, কারণ তোর মাথায় একটা ছোট বাচ্চার বোঝা আছে, কিন্তু সবার একটা সীমা আছে। এখন আমার টাকা আমি চাই। শেঠজি, আমার ওপর দয়া করুন। আমার স্বামীর মৃত্যুর পর যেন সবকিছু থেমে গেছে। একাই এই মেয়েটাকে মানুষ করছি। যা পাই শুধু ওর পেটটাই কোনো রকমে ভর্তি করতে পারি। কিন্তু আমি ভগবানের কসম খেয়ে বলছি, আপনার টাকা আমি ফিরিয়ে দেব, শুধু একটু সময় দিন। ঠিক আছে, আর একটা পথ আছে। যদি টাকা শোধ করতে না পারিস, তাহলে আমাকে বিয়ে করে নে। তোর জীবন ঠিক হয়ে যাবে। আমিও একলা, তোকেও আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। শেঠজি, এ আপনি কি বলছেন? আমি আমার স্বামীর স্মৃতিতে বেঁচে আছি। আমি শপথ নিয়েছি, জীবনে আর কারো হাত ধরব না। এই মেয়েটা সেই শপথের নিদর্শন। আমি ক্ষুধা সইতে পারি, ঋণ সইতে পারি, কিন্তু নিজের শপথ ভাঙতে পারব না। তুই সত্যিই ভালো মহিলা রিমা। ঠিক আছে, আমি তোকে কিছুদিন সময় দিচ্ছি। সময় মতো টাকা দিয়ে দিস। আর আমি যা বললাম তার জন্য মন খারাপ করিস না। শুধু একটা মতামত দিয়েছিলাম। এখন আমি যাই। মা, উনি কে ছিলেন?
আর আপনি এত দুঃখী হয়ে গেলেন কেন? কিছু না মা, টাকা চাইতে এসেছিল। খুব তাড়াতাড়ি টাকার জোগাড় করে ফেলবো, তুই চিন্তা করিস না। তারপর সেখানে একটি বৃদ্ধ মহিলা চলে আসে। তিনি হচ্ছেন গোমতী ও রিমার মা। আমার মেয়ে রিমা, কেমন আছিস? আর আমার নাতনি চম্পা, ওহ আমার সোনা, তুই তো বড় হয়ে গেছিস। মা, আপনি এখানে কেন এসেছেন? যদি সুধা দিদির জানা হয়ে যায়, উনি আপনাকে খারাপ বলবে। আপনি এখান থেকে চলে যান। কি করব মেয়ে, মা তো। এখন আর চুপ থাকতে শেখা হয়নি। তোদের না দেখে মন মানে না। দেখ, তোর জন্য ক্ষীর এনেছি। সত্যি নানি, ক্ষীর এনেছেন? আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি দিন না। না চম্পা, আমি রান্না করে রেখেছি, ওটাই খেয়ে নেবি। মা, আপনি এই ক্ষীরটা ফিরিয়ে নিয়ে যান। যদি দিদির জানা হয়ে যায়, সে খুব ঝামেলা করবে। রিমা সুধা যা করার করুক, তুইও তো আমার মেয়ে, আর এই ছোট্ট মেয়েটা আমার নাতনি। অন্তত ওকে তো আমার হাতের মিষ্টিটা খেতে দে। তোদের দুই বোনের দূরত্বের কষ্ট আমি প্রতিদিন সহ্য করি। এখন আমার মন আর নিতে পারে না। নানি, আমি তো আজ সকালেও মাসির বাড়ি গিয়েছিলাম, কিন্তু মাসি আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। বলল বাইরে দাঁড়িয়ে থাকতে, সে লাড্ডু এনে দেবে। হে ভগবান, সে তো এখন একটা নিরীহ বাচ্চাকেও এত অপছন্দ করতে শুরু করেছে। জানি না তোদের এই দূরত্ব কবে কাটবে, আর কবে তোদের দুজনকে সুখে দেখতে পারবো। এ জন্মে আমার এই স্বপ্ন পূরণ হবে কি না। মা, থাক, এখন আপনি যান। যদি সে এসে পড়ে তাহলে ভালো হবে না। আর এত দুশ্চিন্তা করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে মেয়ে, আমি যাচ্ছি। কিন্তু এটা মনে রেখো, আমি কোনো আমির গরিব দেখি না। আমার কাছে তোমরা দুজনই সমান। শুধু এই সোনার মতো চম্পার খেয়াল রেখো। এরপর বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে যায়। চম্পা, সামনে থেকে নানি কিছু আনলে খাস না। কেন মা? নানি তো খুব ভালো। কারণ তোমার মাসি আমাদের পছন্দ করে না। সে চায় না আমরা তাদের কাছে যাই। এবার যাও, ঘুমিয়ে পড়ো, তোমারও বিশ্রাম দরকার। চম্পা মন খারাপ করে ঘরের ভেতর চলে যায়। মতি, আমি জানি তুই চম্পার চিন্তা করিস, তাই তাকে সুধা দিদির বাড়ি যেতে দিস না। তুই তাকে খুব ভালোবাসিস, কিন্তু চম্পা এখন ছোট, সে তোর এই ভালোবাসা বুঝতে পারে না। কিন্তু আমি জানি তুই আমার এমন ভালো বন্ধু যে কখনো আমার মেয়েকে কোনো বিপদে পড়তে দেবে না। এবার তুইও ঘুমিয়ে পড়ো। সকালে আমাদের জঙ্গল থেকে কাঠ আনতে হবে আর বাজারে বেচে রোজগার করতে হবে। তবেই তো 2 টাকা রোজগার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই খুব ভালো মনের মতি। এখন ঘুমিয়ে পড়ো, তুই তো আমার ভরসা। আমার স্বামী চলে যাওয়ার পর আমি একা কিভাবে চম্পা আর এই সংসারের দায়িত্ব নিতাম? তোর ভরসাতেই সব সম্ভব হচ্ছে। ওদিকে গোমতী যখন বাড়ি পৌঁছায়, মা, এত রাতে কোথা থেকে আসছো? কোথায় গিয়েছিলে? কিছু না মা, আমি তো পাশের বাড়ির মহিলাদের কাছে গিয়েছিলাম। ওরা গল্প করছিল, তার মধ্যে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। না মা, আপনি তো পাশের বাড়িতে যাননি। আমি তো আপনাকে সারাক্ষণ খুঁজেছি। সত্যি করে বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? সুধা, তুই সবসময় এক কথার পিছনে লেগে থাকিস। এমনি একটু গিয়েছিলাম, কোনো বড় ব্যাপার না। অরে ভাগ্যবতী, এ তো তোমার মা। কোথাও যেতে ইচ্ছা হলে কি তোকে জিজ্ঞেস করে যাবে? তোর চেয়ে বয়সে বড়, চলে গেছে তো গেছে, এবার কথা বন্ধ কর। কেন সবকিছু এত বাড়িয়ে তুলিস? মা জি, আপনি গিয়ে ঘুমান। অবশ্যই মা, ওই রিমার বাড়িতে গেছে দেখা করতে, আর আমার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে তাকে দিতে গেছে। আমি তো বিরক্ত হয়ে গেছি।
এখন কিছু বড় পদক্ষেপ নিতে হবে যাতে ওদের দুজনকে এই গ্রাম থেকে তাড়ানো যায়। পরদিন সকাল হলে রিমা প্রস্তুত হয়ে বাইরে বেরোয়। চম্পা, মেয়ে, আজ তুমিও আমার সঙ্গে জঙ্গলে চলো, কাঠ কাটতে হবে। সত্যি আমিও যাব? হ্যাঁ মেয়ে, কেন যাবে না? মতিও যাবে আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে যাব। তুমি তো সবসময় অভিযোগ করো যে আমি তোমাকে কোথাও নিয়ে যাই না, বাড়িতে একা একা যাই। এবার সময় এসেছে, তুমিও আমার সঙ্গে যাও এবং মজা করো। হ্যাঁ মা, আমি আপনাদের সঙ্গে যাব। তখন তিনজনই বাড়ি থেকে বেরিয়ে যায়। জঙ্গল থেকে কাঠ কেটে ফিরে আসছিল। ঠিক তখনই সুধা এসে পড়ে। আরে রিমা, দেখ, তোমার অবস্থা এখনো গরিবদের মতোই। এই গরুর ভরসায় কবে পর্যন্ত জীবন কাটাবে? লোকজন বলে কপাল বড় জিনিস। দেখো, আমরা একই মায়ের গর্ভ থেকে জন্মেছি। আমি কোথায় ধনী আর তুমি কোথায়? তোমার তো স্বামীও নেই। দিদি, আপনাকে এত চিন্তা করতে হবে না। মতি আমার মানুষের থেকেও ভালো বন্ধু। ওর ভরসায় আমার আর আমার মেয়ের জীবন নিরাপদ। পশুরা মানুষের মতো প্রতারণা করে না। মানুষ অহংকারে সম্পর্ক ভুলে যায়, কিন্তু জানোয়াররা বিশ্বস্ত থাকে। একটুখানি রুটি দাও আর এ সারা জীবন নিষ্ঠার সঙ্গে তোমার পাশে থাকবে। দেখো তো, ভিখারির মতো অবস্থা আর আচরণে রাজরানীর মতো দেমাগ। এর এই দেমাগ ভাঙতে হবে। সুধা সেখান থেকে চলে যায়। মা, আপনি মাম্মিকে এভাবে কেন কথা বলছিলেন? উনি তো আপনার বোন। কেউ কি নিজের বোনকে এভাবে কথা বলে? দেখো বেটা, তুমি এখনো ছোট, তুমি বুঝবে না। ও হ্যাঁ, সে আমার বোন, কিন্তু আমাকে শত্রুর থেকেও বেশি ঘৃণা করে। চলো এখান থেকে যাই। বুঝে রাখো, এই দুনিয়ায় এই মতি ছাড়া আর কেউ নেই আমাদের। এই আমাদের ভালো মন্দের কথা ভাবে। নানিও তো আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, কিন্তু সেও দিদির চাপে থাকে। যদি কিছু বলে, দিদি তোর নানিকেও বাড়ি থেকে বের করে দেবে। তখন আমরা তোমার নানির খেয়াল রাখবো কিভাবে? তার শরীরও ভালো থাকে না, আমরা তো কোনো রকমে পেট চালাই, তার দেখাশোনা করব কিভাবে? তাই নানি আমার অবস্থা বোঝে আর তার বাড়িতেই থাকে। এখন আমি কি করি? তাকে কিভাবে এই গ্রাম থেকে তাড়াই? এ সময় মনোরমা এসে পড়ে। আরে মালকিন, আপনি এখানে বসে আছেন আর আপনার বোন সারা গ্রাম ঘুরে কাজ খুঁজছে? তুমি এসব কি বলছো? মালকিন, দুদিন আগে আমি যখন গ্রাম থেকে ফিরছিলাম, তখন আপনার বোনের বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখি এক শেঠ টাকা চাইতে এসেছে। কী রকম রুক্ষ ভাষায় কথা বলেছে, এমনকি বিয়ের কথাও বলেছে। সব আমি নিজের কানে শুনেছি। আপনাকে বলবো বলতে ভুলে গেছিলাম, আজ মনে পড়ল। আপনার বোনের অবস্থা খুব খারাপ। তুমি কি বলছো? ও আমার বোন নয়। মালকিন, রক্তের সম্পর্কে দাম থাকে। আপনাদের দুজনকে একই কোখ থেকে জন্ম দেওয়া হয়েছে। আমরা মানি বা না মানি, উনি তো আপনারই বোন। আমি তোকে একটা কাজ বলবো, তুই কি করবে? আমি তোকে অনেক টাকা দেব, কোনো অভাব হবে না। আমি তোকে একটা কাজ বলবো, তুই কি করবে? আমি তোকে অনেক টাকা দেব, কোনো অভাব হবে না। সত্যি মালকিন, আপনি আমাকে টাকা দেবেন? বলুন কি করতে হবে, আমি প্রস্তুত। পরের দিন সকালে গোমতী কাঁদতে কাঁদতে রিমার কাছে যায়। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? আরে মা, বেটা সুধা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
মা, আপনি এমন কি বলছেন? সুধা দিদি কিভাবে আপনাকে বাড়ি থেকে বের করতে পারে? উনি তো নিজে আপনাকে নিজের কাছে নিয়ে গিয়েছিল শান্তি ও ভালো জীবন দিতে। তাহলে উনি কেন আপনাকে বের করবে? উনি আমাকে বাড়ি থেকে বের করেছে কারণ আমার শরীর ঠিক নেই, অসুস্থ হয়ে গিয়েছিলাম। উনি বলল আমি এখন বোঝা হয়ে গেছি। বেটা, জানি না আমার মেয়ে বিয়ের আগে কত ভালো ছিল, তোমার এবং ওর মধ্যে কত ভালোবাসা ছিল। বন্ধুরা, এটা হলো ভিডিওর প্রথম পর্ব। পরের পর্বে থাকছে ধামাকা। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো। যত বেশি কমেন্ট হবে তত তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব দেওয়া হবে।